স্বাগত জানাচ্ছি সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক আয়োজনে। আজ আমরা কথা বলবো জনস্বাস্থ্য, বিশেষ করে নগর স্বাস্থ্য নিয়ে। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ যোগ দিয়েছেন সাবেক সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জনাব ধীরাজ কুমার নাথ এবং একই সাথে স্কুল অফ পাবলিক হেলথের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর তৌফিক জোয়ারদার। স্বাগত আপনাদেরকে এই আয়োজনে। আজ আমরা বিশেষ করে জনস্বাস্থ্য এবং বিশেষ করে নগর স্বাস্থ্য নিয়ে কথা বলবো এবং আমরা জানি যে এই মুহূর্তে আমাদের দেশ বিশেষ করে এমডিজি অর্জন থেকে পেরিয়ে তা এসডিজিতে পড়েছে এবং অনেক অ্যাচিভমেন্ট আমাদের আছে, বিশেষ করে মাতৃমৃত্যু হার, শিশু মৃত্যু হার কমিয়ে আনা সহ। কিন্তু তারপরও আমরা সঠিকভাবে কি জনস্বাস্থ্য যেটিকে বলছি আমরা এবং জনগণের দোরগোড়ায় যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিষয়টি, সেই বিষয়গুলো কি আমরা নিশ্চিত করতে পেরেছি কিনা, বিশেষ করে নগর স্বাস্থ্যের যে বিষয়গুলো, গ্রামেগঞ্জের মানুষও স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য তারা চলে আসছেন শহর কেন্দ্রিক। এই বিষয়গুলোকে আসলে সরকারের কি ব্যবস্থাপনা, অবকাঠামোগত উন্নয়নের জায়গাগুলোতে এগুলো ঠিক মতন করতে পারছি কিনা আমরা, এই বিষয়গুলো নিয়ে আজ। ধন্যবাদ, একটা ভালো বিষয় নিয়ে অবতারণা করেছেন। স্বাস্থ্য শুধু যে একটা ব্যক্তির সম্পদ তা না, একটা জাতিরও সম্পদ। আমরা বাংলাদেশে স্বাস্থ্য খাতে অনেক অর্জন হয়েছে এবং সেটা বিশ্বব্যাপী অভিনন্দিত হয়েছে। এই যে সহস্রাব্দের লক্ষ্যমাত্রা অর্জন, সেখানে 8টি গোল ছিল। 8টি গোলের মধ্যে বাংলাদেশ 4টি গোলে মাতৃ শিশু সুরক্ষা এবং শিশু স্বাস্থ্য ইত্যাদি প্রায় সকল বিষয়ে বাংলাদেশের অর্জন বিশ্বব্যাপী অভিনন্দিত হয়েছে এবং এই জন্য সরকার স্বাস্থ্য নীতিও করেছেন এবং স্বাস্থ্যটাকে হেলথ, পপুলেশন, নিউট্রিশন একটা সেক্টর ওয়াইড অ্যাপ্রোচ, মানে একটা খাত করে সমস্ত দাতা সংস্থা, সরকার এরকমভাবে এটা মাল্টি ডাইমেনশনাল ইস্যু হিসাবে নিয়েছেন। এবং তারপরেও কথা থাকে, এখনও মানুষ প্রায় 62-63% লোক নিজের আউট অফ পকেট, নিজের পকেটে পয়সা খরচ করে স্বাস্থ্যসেবা পাচ্ছে। এখনও দুয়ারে দুয়ারে স্বাস্থ্যসেবার জন্য যাচ্ছে। বিশেষ করে আপনি যখন নগরায়নের কথা বলেছেন, নগরায়ন এত দ্রুত হচ্ছে। শুধু একটি উদাহরণ দিয়ে, যে 1974 সালেও বাংলাদেশে 8% লোক শহরে বসবাস করত, এখন সেখানে প্রায় 30% লোক শহরে বসবাস করে। ঢাকা শহরে 33% লোক বস্তিতে বসবাস করে। তারপরে আছে ভাসমান জনসংখ্যা এবং শহরমুখী জনসংখ্যা বাড়ছে। 2039 সালের মধ্যে আমাদের হিসাব অনুসারে শহর এবং গ্রামে লোক সংখ্যা হবে 50-50। 2050 সালে শহরে বসবাস করবে বেশি। এই 1980 সালেও এদেশে পৌরসভার সংখ্যা ছিল 80টা, এখন 326টা পৌরসভা, 11টি সিটি কর্পোরেশন, অর্থাৎ শহর শুধু বাড়ছে। শহর বাড়ছে তা না, সরকারও অনেকগুলো গ্রামকে শহর করে ফেলতেছেন। অর্থাৎ সরকার চলে যাচ্ছে সে মানুষের উন্নয়নের ধারার সঙ্গে মিলেমিশে এবং উপজেলা সিস্টেম তৈরি হওয়ার পরে। তো এভাবে আমরা স্বাস্থ্যসেবার যে কথা, যদি স্বাস্থ্যসেবা না দিতে পারি তাহলে আমরা একটা শক্তিশালী জনসম্পদ গড়ে তুলতে পারবো না। তাই আমাদের সকল অল রোড টু হেলথ, সকল প্রচেষ্টার লক্ষ্য হচ্ছে সবার জন্য স্বাস্থ্য, তা না সব কিছুর জন্য স্বাস্থ্য। এই জিনিসটা আমরা অগ্রসর হতে চলেছি। আমরা যে জিনিসটা আমরা এখন লক্ষ্য করেছি যে বাংলাদেশ সরকার এটাকে একটা প্রাথমিক এবং প্রথম একটা প্রায়োরিটি ইস্যু হিসাবে নিয়েছে এবং কিভাবে এটাকে পৌঁছাবো সেই জন্য একটা স্বাস্থ্য নীতি করেছে এবং সরকার 2014 সালে আরবান হেলথ স্ট্র্যাটেজিও করেছে। এটাকে কিভাবে অপারেশনালাইজ করা হবে, এই নিয়ে কিভাবে মানুষের দুয়ারে আমরা পৌঁছাবো, গরিবের কিভাবে স্বাস্থ্যসেবা পাবে এবং কিভাবে হতদরিদ্র মানুষের কাছে তাদের সুস্বাস্থ্য সংরক্ষণ হবে, এগুলো হচ্ছে এখন আমাদের মূল কথা। আমি একটু যাব ডক্টর তৌফিক জোয়ারদারের কাছে। নগরের যে স্বাস্থ্যসেবা, নগরের যে নগর কেন্দ্রিক যে এখন স্বাস্থ্যসেবা, আসলে অনেক ধরনের সরকারি হসপিটালের পাশাপাশি বেসরকারি হাসপাতালও অনেক বেশি গড়ে উঠেছে এবং উঠছে একই সাথে, এবং এদের আসলে স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং চড়া মূল্যের চিকিৎসা ব্যয়, সেই বিষয়গুলো নিয়ে আসলে একজন সাধারণ মানুষের জায়গা থেকে যদি আমরা ভাবি, তো এই বিষয়গুলো কিভাবে তারা আরও সহজলভ্যভাবে পেতে পারে? এটার কি আসলে ব্যবস্থাপনার ত্রুটি, নাকি এটা আসলে জনগণ এই বেশি জনসংখ্যা হওয়ার কারণে এই বিষয়গুলো ঘটছে? জি, আপনাকে অনেক ধন্যবাদ। স্যার একটা কথা কিন্তু খুব সুন্দর বলেছেন যে আমাদের কিন্তু নগরায়নটা খুব দ্রুত বেগে হচ্ছে, কিন্তু সেই অনুযায়ী আমাদের যেহেতু এতদিন ধরে আমাদের জনস্বাস্থ্যটা খুব বেশি, অর্থাৎ স্বাস্থ্যসেবা যেটা দেওয়া হয় সেটি খুব
গ্রাম কেন্দ্রিক ছিল এবং থাকাটাই খুব স্বাভাবিক ছিল, যেহেতু বেশিরভাগ মানুষ এখানে বসবাস করছে। আপনাকে মনে রাখতে হবে যে গ্রামের মানুষের যে স্বাস্থ্য সমস্যাগুলো, সেগুলো নগরের স্বাস্থ্য সমস্যা থেকে ডিফারেন্ট, এক। দ্বিতীয়ত, গ্রামের মানুষের যেই ডেমোগ্রাফি যেটা, সেটাও কিন্তু শহরের থেকে অনেক ডিফারেন্ট। শুধু ডেমোগ্রাফি না, মুভমেন্টের কথাও যদি চিন্তা করেন, গ্রামে একটা মানুষ বা একটি পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করছে সেখানে, কিন্তু শহরে আপনি দেখবেন যে ভাসমান মানুষের কথা, আপনার কথা উঠে এসেছে যে ভাসমান মানুষ অনেক বেশি। তো একটা স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু যখন এই মানুষগুলোকে রিচ করতে চায়, গ্রামে কিন্তু অনেক সহজে পৌঁছানো সম্ভব। একটা উঠোন বৈঠক হচ্ছে কি যে কমিউনিটি বেসড সার্ভিসগুলো হচ্ছে, খুব সহজে গিয়ে সেখানে দেওয়া সম্ভব। আপনি একটি বস্তিতে যান, 2 মাস পরেই যদি আপনার একজন কমিউনিটি হেলথ ওয়ার্কার ওই হাউসহোল্ডে যায়, দেখবে যে ওখানে সেই মানুষটি নেই, হয়তো বস্তি এভিক্টেড হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে আমাদের চ্যালেঞ্জগুলো অনেক বেশি ডিফারেন্ট। আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, অসাধারণ ইনফ্রাস্ট্রাকচার আমাদের আছে একদম গ্রামের রুট লেভেল পর্যন্ত। এখন কমিউনিটি ক্লিনিক প্রতি 6,000 মানুষের জন্য কমিউনিটি ক্লিনিক আছে, কিন্তু আপনি যদি শহরের দিকে তাকান, সেরকম কিন্তু ফ্যাসিলিটি আমাদের নেই এবং প্রচুর মানুষকে বাধ্য হয়ে যেতে হচ্ছে প্রাইভেট সেবা নেওয়ার জন্য। এবং এটার জন্য যেটা হচ্ছে যে আমরা মনে করি যে আউট অফ পকেট, অর্থাৎ পকেট থেকে টাকা বের করে স্বাস্থ্য সেবাটা নেওয়াই বোধহয় আমাদের নিয়তি, কিন্তু তা কিন্তু না। পৃথিবীর অনেক দেশেই প্রিপেমেন্ট বেসড, ইন্স্যুরেন্স বেসড বা ন্যাশনাল অ্যাকাউন্টস বেসড একটা ব্যবস্থা গড়ে উঠেছে, যেটা আমাদের দেশে এখনো তৈরি হয়নি। তো চ্যালেঞ্জ, আপনি আমাকে জিজ্ঞেস করেছেন যে চ্যালেঞ্জটা কোথায়, সমস্যাটা কোথায় হচ্ছে। সমস্যাটা হচ্ছে এখানে যে আমরা কিন্তু সার্ভিস সবার কাছে, প্রথমত সবার কাছে যেতে পারছি না, দ্বিতীয়ত এখানে ইনফ্রাস্ট্রাকচার নেই, তৃতীয়ত আমি যদি একটা ইন্স্যুরেন্স বা একটা প্রিপেমেন্ট মেকানিজম আমরা যদি চালু করতে চাই, সবার সাধারণত গ্রামে যেটা দেখা যাচ্ছে, সবাই, আমি জানি যে কার নিডটা কীরকম, কারণ ওখানে খুবই হোমোজেনাস টাইপ পপুলেশন বসবাস করে। তো আপনি শহরে যদি আসেন, কেউ ভাসমান মানুষ, কেউ বস্তিতে বসবাস করছে, কেউ অ্যাপার্টমেন্টে বসবাস করছে, কেউ বিশাল আলিশান বাড়িতে বসবাস করছে। সবার স্বাস্থ্যের নিডটা যেমন আলাদা, সবার অর্থনৈতিক অবস্থাটিও আলাদা। তো সবার জন্য একটি সুষম স্বাস্থ্য ব্যবস্থা করাটা এখানে এই জন্যই অনেক চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। তো এর বাইরেও আমরা যখন ইউনিভার্সাল হেলথ কভারেজ বা সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কথা বলতে চাই, আমাদেরকে 3টা জিনিস চিন্তা করতে হয়। এক হচ্ছে যে আমাদের কভারেজটা দিতে হবে, অর্থাৎ প্রচুর যত বেশি মানুষকে আমি কভার করতে পারি, যার জন্য আমার একই সার্ভিস দিয়ে কিন্তু আমার কুলাচ্ছে না। আমি বস্তিবাসীদেরকে যেই সার্ভিসটা আমি দিব, আমি হয়তো একটা অ্যাপার্টমেন্টে বসবাস করি, তাদের হয়তো সাইকিয়াট্রিক প্রবলেমগুলো আছে, তাদের নন কমিউনিকেবল ডিজিজগুলো বেশি আছে, সেটা আমি সেবা দিতে পারি না। আর জোয়ারদার সঙ্গে একটু যোগ করি যে আরেকটা জিনিস আছে শহরের ডিজিজ প্রোফাইল আর গ্রামের ডিজিজ প্রোফাইল আলাদা। আরেকটা জিনিস হচ্ছে, আমরা যখন স্বাস্থ্য ব্যবস্থার কথা ভাবি, তখন ভাবি কিউরেটিভ কেয়ার, কীভাবে চিকিৎসা হবে, কথাটা সেটা না। প্রিভেন্টিভ হেলথ বলতে একটা জিনিস আছে, এনভায়রনমেন্টাল হেলথ বলতে একটা জিনিস আছে। শহরে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, ময়লা আবর্জনা, নগর শব্দ দূষণ, এই সমস্ত কতগুলো বিষয় শহরের, সেটা হলো ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এগুলো কিন্তু এই শহরের। এবং গ্রামে আপনি যেটা বলেছেন, সঠিক বলেছেন, যে কমিউনিটির একটা সাপোর্ট আছে। একজন লোক অসুস্থ হয়ে গেলে তার পাড়া প্রতিবেশী তাকে নিয়ে চিকিৎসা শুরু করে দেয়, একটা নেটওয়ার্ক আছে। আরেকটা জিনিস হচ্ছে, গ্রামে কিন্তু ট্রেডিশনাল চিকিৎসকদের প্রভাব সবচেয়ে বেশি, শহরে কিন্তু তা না। শহরে সঙ্গে সঙ্গে আপনি মডার্ন মেডিসিনের দিকে যেতে হবে। সেই গ্রামে ওজা বৈদ্য এদের, ইভেন মেয়েদের যখন হিস্টেরিয়া হয় তখন দেখবেন সেই ট্রেডিশনাল মেডিসিনের দিকে তাবিজ তুমারে চলে গেছে। এইভাবে আমরা দেখব শহর এবং গ্রামের মধ্যে স্বাস্থ্য ব্যবস্থা এবং ইত্যাদি সম্পূর্ণ পৃথক। আপনি ভালো কথা বলেছেন, গ্রামে কমিউনিটি ক্লিনিকগুলো হয়েছে, শহরে কিন্তু এরকম কিছু নাই। তবে হ্যাঁ, প্রাইভেট ক্লিনিক ইত্যাদি, এবং আমরা কিছু সংখ্যক আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রজেক্টের মাধ্যমে বেশ কিছু এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অন্যরা মিলে এখানে একটা ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলার, এবং বেশ কিছু নন গভর্নমেন্ট অর্গানাইজেশনকে এটার সঙ্গে সম্পৃক্ত করেছে। এভাবে একটা স্বাস্থ্য সেবাকে দেওয়ার জন্য একটা আরবান হেলথ স্ট্র্যাটেজি তৈরি হয়েছে। এটাকে অপারেশনালাইজ করার জন্য প্রচুর টাকা দরকার, কারণ শহরে ইনফ্রাস্ট্রাকচার এভাবে গড়ে ওঠে নাই। তবে আরেকটা জিনিস শহরে সবচেয়ে, সেটা হচ্ছে ফুড অ্যাডাল্ট্রেশন। এই যে জিনিসগুলো গ্রাম এবং শহরের মধ্যে বিশাল পার্থক্য, এখানে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ, শুধু যে কিউরেটিভ কেয়ার তা না, প্রিভেন্টিভ হেলথ কেয়ার এবং পরিবেশগত স্বাস্থ্য, ইন্ডাস্ট্রিয়াল যে
এই জিনিসগুলো শহরে কিন্তু দেখার আছে। আমরা স্বাস্থ্য সুরক্ষার কথা বলছি এবং আমরা একই সাথে বলছি যে এই স্বাস্থ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে, কিন্তু আদতে আমরা কি প্রতি বছর আমরা বাজেট বরাদ্দ হচ্ছে ঠিকই, বাজেট বাড়ছে, বাজেটের আকার বাড়ছে, কিন্তু সেই অনুযায়ী স্বাস্থ্য খাতে বিশেষ করে বাজেট বরাদ্দ কিন্তু ওই অনুযায়ী হচ্ছে না। এবং আপনি যে বললেন যে গ্রামে যে কমিউনিটি ক্লিনিকের কথা আপনারা বললেন, কমিউনিটি ক্লিনিকে কি ওই পরিমাণ ওই স্বাস্থ্য ব্যবস্থাপনা, ওই পরিমাণ ওই পর্যায়ের সেবাটা, মানসম্মত সেবাটা কি তারা পাচ্ছেন? তারা পাচ্ছেন না বলেই কিন্তু শহরের বেসরকারি হসপিটালগুলোতে আসছেন এবং একই সাথে তারা চড়া মূল্য দিয়ে তারা চিকিৎসা ব্যয় অনেক বেশি বাড়িয়ে তারা শহরে তারা চিকিৎসাটা নিয়ে নিচ্ছেন। তো সেইটা কি, সেই জায়গাটা কি ফোকাস করা ইম্পর্টেন্ট। এই যে সরকার স্বাস্থ্য খাতে কী পরিমাণ ব্যয় করছে বাজেটে, 4.3 বেশি না, কিন্তু সেখানে 13 থেকে 14% খরচ হওয়ার কথা। তারপরে আরেকটা আছে অল্টারনেট সোর্স অফ ফাইন্যান্সিং, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশে হেলথ ইন্স্যুরেন্স আছে। আমেরিকাতে, ইংল্যান্ডে দেখবেন মানুষে চিকিৎসা সেবার জন্য যাচ্ছে, সেবার জন্য তারপর সে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এটা আদায় করে নিচ্ছে। আমরা এখনও হেলথ ইন্স্যুরেন্সে, এই অল্টারনেট সোর্স অফ ফাইন্যান্সিংয়ে আমরা যেতে পারিনি। এবং এমন অবস্থা হয়েছে যে স্বাস্থ্য সুরক্ষার জন্য, স্বাস্থ্য সেবার জন্য নিজের পকেটে পড়ার মানুষ গরিব হয়ে গেছে, জায়গা জমি বিক্রি করে ফেলছে, এরকম অবস্থা। সরকারের যে বাজেটে যে অনুদান, বাজেটে যে প্রভিশন, সেটাকে অনেক বাড়াইতে হবে। তা না হলে এই যে আমরা যে কথা বলছি, মানুষ 63-64% নিজের পকেট থেকে খরচ করছে, এইটা এরপরও স্বাস্থ্য ব্যবস্থায় অনেক উন্নতি হয়েছে। কি জন্য? আমরা হেলথ অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করতে পেরেছি। এখন আপনি দেখবেন বাংলাদেশে কেউ হাত না ধুয়ে খাবে না, বিশুদ্ধ পানি খাওয়ার প্রতি মানুষের, কেউ রাস্তা থেকে পানি খায় না, সবাই পিওর ড্রিঙ্কিং ওয়াটারের প্রতি মানুষের এই যে স্যানিটেশনের ব্যাপারেও অনেক উন্নতি হয়েছে। যেটা আগে যেটা ওপেন এয়ার ডেফিকেশনটা অনেক বেশি ছিল আমাদের, এখন আর দেখাই যায় না। ওপেন এয়ার ডেফিকেশন, স্যানিটেশন, হ্যাঁ স্যানিটেশন যথেষ্ট উন্নতি হয়েছে। এই জিনিসগুলো যে আমরা বৃদ্ধি করতে পেরেছি, এটাই বাংলাদেশের একটা সাকসেস স্টোরি। 2009 সালে সরকার লোকাল গভর্নমেন্ট অ্যাক্ট করেছে। এই অ্যাক্টের মধ্যে পাবলিক হেলথ জিনিসটাকে, নগরের যে পাবলিক হেলথ, এটাকে স্থানীয় আরবান লোকাল বডিজ মানে সিটি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি এদেরকে দিয়েছে। এদেরকে দেওয়াতে একটা জিনিস হয়েছে যে এই জিনিসটা স্থানীয় সরকার বিভাগে, যেহেতু সিটি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি এগুলো হচ্ছে স্থানীয় সরকার বিভাগের কাজ, এই জিনিসটা চলে গেছে স্থানীয় সরকার বিভাগে। এই জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় এরপর থেকে কিন্তু আরবান হেলথ ইস্যুগুলোতে স্বাস্থ্য মন্ত্রণালয় ঠিক সেরকমভাবে কাজ করতে পারছে না। বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগ সচিব পর্যায়ে একটা কমিটি হয়েছে, কোঅর্ডিনেশন কমিটি। কি করে এইটাকে কোঅর্ডিনেশন করা যায়, কিভাবে এই জিনিসগুলোকে আরও স্ট্রেংথেন করা যায়, কিভাবে সিস্টেমেটিক সিস্টেমটাকে পরিবর্তন আনা যায়, এই জন্য সরকার একটা কমিটি করে দিয়েছে উচ্চ পর্যায়ের, এবং তারা দেখছে বর্তমানে সেই জিনিসটা সরকারের বিবেচনাধীন আছে। বর্তমানে যে স্বাস্থ্য ব্যবস্থা চালু আছে, সেই স্বাস্থ্য ব্যবস্থায় আমরা যাতে করে গরিব মানুষের দুয়ারে এবং অতি অল্প খরচে এবং ভালো স্বাস্থ্যসেবা যেন দিতে পারি, এই জন্য কিন্তু আরেকটা যে হেলথ, পপুলেশন, নিউট্রিশন, সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেক্টর ওয়াইড অ্যাপ্রোচ নিয়েছে। সেখানে সব দাতার সংস্থারা, সেটাও এখন 4th পেজে এখন আছে। সেখানেও অনেক চিন্তাভাবনা করা হচ্ছে। তবে যে জিনিসটি আমাদের ডক্টর জোয়ারদার সাহেব বলতে চেয়েছিলেন যে কোয়ালিটি অফ কেয়ার, আপনি বোধহয় বলতে পারেন সে সম্পর্কে। আমাদের লাইফ এক্সপেক্টেন্সি 40 থেকে 50 ইয়ার্সের মাঝামাঝি একটা জায়গায় ছিল, অথচ আজকে আমাদের লাইফ এক্সপেক্টেন্সি গেইন এত বেশি হয়েছে যে সেটা ভারতকেও ছাড়িয়ে গেছে। তারা এখনো 67-8 এর কাছাকাছি আছে, সেখানে আমরা 70 ক্রস করে গেছি। তো এই যে আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে প্রায় 30 থেকে 40 বছরের একটা গেইন কিন্তু আমাদের হয়ে গিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের সবার জন্য স্বাস্থ্য যে কথাটা, এটা আমাদের আসলে আমরা আত্মস্থ করতে পেরেছি এবং আমরা সেটাকে আমাদের পলিসিতে রিফ্লেক্ট করতে পেরেছি, অ্যাকশনে রিফ্লেক্ট করতে পেরেছি। 1978-এ আলমাতা ডিক্লারেশন যেটা হয়েছিল, যে সবার জন্য স্বাস্থ্য, এই মূল মন্ত্র নিয়ে যে প্রাইমারি হেলথ কেয়ারের মুভমেন্ট চালু হয়েছিল, প্রশ্ন উঠতে পারে যে এখন আমরা সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার কথা বলছি, এই কথা তো 1978 থেকেই চলছে, পার্থক্যটা কি, আমরা নতুন কি বলছি, সেই কথাটাই বলতে যাচ্ছি। যে নতুন যেটা অ্যাড হয়েছে, সবার জন্য স্বাস্থ্য তো থাকবেই, কিন্তু সেই স্বাস্থ্যটা হতে হবে মানসম্পন্ন। 1978-এর পরে একটা ক্রিটিসিজম তৈরি হয়েছিল যে
সবার জন্য স্বাস্থ্য, হেলথ ফর অল, কিন্তু সেটা হচ্ছে পুয়ার কোয়ালিটি সার্ভিস ফর দ্য পুয়ার পিপল, এরকম একটা ক্রিটিসিজম তৈরি হয়েছিল, অর্থাৎ গরিবের জন্য গরিব মানের বা নিম্নমানের স্বাস্থ্য। সেটা কিন্তু এখন আর আমরা চাই না। ওখান থেকে শিক্ষা নিয়ে আমরা বলছি না, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি করেছে, আমরা আরও উন্নতি করতে চাই, কিন্তু আমাদের কোয়ালিটিটা আরও বাড়াতে হবে। একটা পার্থক্য। আরেকটা পার্থক্যের দিক হচ্ছে যে আগে স্বাস্থ্য সেবার মান যা বেড়েছে, কিন্তু সেই স্বাস্থ্য সেবাটা নিতে গিয়ে অনেক মানুষ তার গরু বিক্রি করে দিতে হচ্ছে, জমি বিক্রি করে দিতে হচ্ছে, দেউলিয়া হয়ে যেতে হচ্ছে। সেটা যেন না হয়, অর্থাৎ একটা ফিনান্সিয়াল প্রোটেকশন আমার থাকতে হবে, অর্থাৎ একটা অর্থনৈতিক একটা প্রোটেকশন থাকতে হবে, এমন একটি ব্যবস্থা আমার থাকতে হবে যেন চিকিৎসা সেবাটা নিতে গিয়ে বা স্বাস্থ্য সেবাটা নিতে গিয়ে কেউ দরিদ্র হয়ে না পড়ে। আমাদের কিন্তু স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ পরিবর্তন করতে হবে, কারণ জনসংখ্যা কোন দিকে যাচ্ছে, সেভাবে ডিজিজ প্রোফাইল কোন দিকে যাচ্ছে। তবে বর্তমানে আমরা যে জিনিসগুলো দেখেছি, আমরা প্রাইমারি হেলথ কেয়ারে অনেক উন্নতি লাভ করেছি, এবং যে ওয়াটার বরন ডিজিজ, কলেরা, ম্যালেরিয়া, এই সমস্ত জিনিসগুলোকে আমরা কন্ট্রোল করতে পেরেছি। ভেক্টর বরন ডিজিজগুলোকে অনেক কন্ট্রোল করতে পেরেছি। নন কমিউনিকেবল ডিজিজ, মনে করেন ডায়াবেটিস, হাইপারটেনশন, তারপরে আপনার গ্যাস্ট্রোএন্টারোলজি, এই সমস্ত জিনিসগুলোকে আমরা এখনও কন্ট্রোল করতে পারিনি, অথচ এগুলো হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ। এটা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে, এবং এগুলো কারা দিচ্ছে? যে প্রাইভেট সেক্টরে বড় বড় হসপিটালগুলো দিচ্ছে, সরকারি হাসপাতালে এগুলো বিনা পয়সা হচ্ছে না। এই জন্যেই এখানে আমাদের বড় ধরনের একটা চ্যালেঞ্জ আমরা এসে যাচ্ছি, যেই চ্যালেঞ্জগুলোকে আমাদের ভবিষ্যতে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে সরকারকে আরও বেশি এগিয়ে আসতে হবে, এবং হেলথ ইন্স্যুরেন্সের যে বিষয়গুলো, সেগুলোকে আর মাথায় আনতে হবে। আমি মনে করি যে জিনিসটা সরকার অ্যাকচুয়ালি, বাংলাদেশ সরকার স্বাস্থ্য খাতে অনেক বিনিয়োগ করছে, বিভিন্ন খাতে চেষ্টা করছে, অনেক হাসপাতাল হয়েছে, বেসরকারি খাতগুলোকে এনকারেজ করছে। তবে আপনি দেখবেন একটা জিনিস আমাদের গ্যাপ, সেটা হচ্ছে আমরা বেসরকারি খাতে যারা স্বাস্থ্যসেবা দিচ্ছে, প্রাইভেট ক্লিনিক, তাদের উপর আমাদের কোনো রেগুলেটরি নাই। যার যার খুশি মতো পয়সা নিচ্ছে, এবং যার যার খুশি মতো এখানে গেলে 20,000, ওখানে গেলে 10,000, ওখানে গেলে বিনা পয়সা। এই জিনিসগুলোকে আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। অর্থাৎ সরকার সম্পূর্ণ জিনিসটাকে যদি নিয়ন্ত্রণে আনতে না পারে, তাহলে কিন্তু এই চ্যালেঞ্জ থেকেই যাবে। আমি অন্যান্য দেশের উদাহরণ দেখেছি যে থাইল্যান্ড অতি অল্প সময়ের মধ্যে ইউনিভার্সাল হেলথ কেয়ার করে ফেলেছে, ফ্যামিলি প্ল্যানিংয়ে তারা অনেক বেশি। আমরা কিন্তু ততটুকু, এখন 62-63% কন্ট্রাসেপটিভ প্রিভিলেন্স রেট, যেটা আমাদের 72-73-তে অবশ্যই পৌঁছাইতে হবে, NRR1 অর্জন করতে হবে। এই যে কতগুলো আমাদের সামনের যে টার্গেট আছে। তারপরে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে আপনি জানেন, সেখানে মানে বিশ্বজোড়া হেলথটাকে অনেক আগিয়ে নিয়ে আসছে। 3 নম্বর প্রায়োরিটি হিসাবে আনছে হেলথ ফর অল এজেস, সকল বয়সের মানুষের। আমাদের বাংলাদেশে বয়স্ক লোকের সংখ্যা বাড়ছে, 6-7%, কয়েক বছরের মধ্যে 10% হয়ে যাবে 60 আপ। তাদের স্বাস্থ্য অনেক বেশি ক্রিটিক্যাল। সেখানে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে প্রবীণ লোকেরা কীভাবে স্বাস্থ্যসেবা পাবে, তাদের সমস্যা অনেক বেশি। সুতরাং সরকারকে এই দিকে এগিয়ে আসতে হবে, এবং যে সমস্ত চ্যালেঞ্জ আমাদের সামনে আসছে সেগুলোকে মোকাবেলা করার জন্য নীতিগত পরিবর্তন আসতে হবে। যে আমি স্বাস্থ্যনীতি 2011 সালে কী করেছি, 13 সালে কী করেছি, সেটার একটা 2021 সালে সেটা দিয়ে চলবে না। সেটা দিয়ে আমাদেরকে পরিবর্তন আনতে হবে। পরিবর্তন এনে আমাদের ডাইভার্সিফিকেশন করতে হবে, সরকারি বিনিয়োগ বাড়াইতে হবে, এবং প্রয়োজন হলে সরকারকে আলাদাভাবে সে আবার বোর্ড বা কমিশন, আবার কমিটি করে দেখতে হবে। আমি তাই মনে করি। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আমাদের আলোচনায় অংশগ্রহণের জন্য, এবং আমরা আগামীতে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় আগামী নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব, এবং নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে আজ এ পর্যন্ত বিদায়।